সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কি গ্রেপ্তার করা হবে? কূটনৈতিক খেলা শুরু হয়ে গেছে। ভারত চরম কিছু করবে বাংলাদেশের উপরে, খুব তাড়াতাড়ি করবে। জাতিসংঘের যে শান্তি বাহিনী আছে সেখান থেকে বাংলাদেশের যে সেনা তাদেরকে ফেরত পাঠানো হবে। ইন্টারন্যাশনাল ক্রাইম ফাউন্ডেশনের একটি সংগঠন গোপালগঞ্জের এই ঘটনা নিয়ে কিন্তু সেনাবাহিনীর দিকে অভিযোগ তুলেছে এবং যার জন্য কিন্তু জাতিসংঘের মহাসচিবের কাছে অর্থাৎ অ্যান্টোনিও গুটেরেসের কাছে কিন্তু ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। তার জন্য তাদেরকে শান্তি বাহিনী থেকে যেন বহিষ্কার করা হয়, এই রকম আবেদন কিন্তু করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যখন সালাউদ্দিন আহমেদের নির্বাচনী আসনে গিয়ে শিলং থেকে এসে বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন এই ধরনের কথা বলার পর কক্সবাজারবাসী আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি, ঠিক যেমনটা গোপালগঞ্জবাসীও করতে পারেনি। তারা এনসিপির এই টুকাইদেরকে বেধড়ক পিটিয়েছে। মার্চ গোপালগঞ্জ কর্মসূচিতে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে সেনা এপিসিতে শহর ছাড়তে বাধ্য হয়েছিল এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর মাত্র 3 দিন পরই কক্সবাজারের চকরিয়ায় বিএনপির প্রতিরোধের মুখে পড়লেন তারা। বাংলাদেশ যদি সত্যিকার অর্থে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে এখানে, কিংবা পাকিস্তানের মতোই যদি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা করে কিংবা প্রতিষ্ঠা করে, ভারত পাকিস্তানকে ছেড়ে দেয়নি, বাংলাদেশকে কি ছেড়ে দেবে? কিছুতেই ছাড়বে না। গোপালগঞ্জে এনসিপিরা আওয়ামী লীগের উপরে হামলা নিয়ে সারা বাংলাদেশ রীতিমতো উত্তাল এবং গোপালগঞ্জের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছে এবং তারা এটা নিয়ে কথা বলছে, প্রতিবাদ করছে এবং গোপালগঞ্জে যারা রিলেটিভস আছে তারা অন্তত বুঝতে পারবেন যে তারা এখন আত্মীয় স্বজনদের বাড়ি গিয়ে থাকছে এবং সেখানে কিন্তু আরও কঠিন হামলা কিন্তু সেখানে চলবে এবং এটা নিয়ে সারা বাংলাদেশ একটা বিক্ষিপ্তভাবে এবং বাইরের কান্ট্রিতেও কিন্তু এটা নিয়ে সমালোচনা চলছে যে সেখানকার যারা নিরীহ লোক আছে তারা আসলে কি দোষ করেছে। তো গোপালগঞ্জের আপডেট আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে দেব। এখানে কি আসলে কি আওয়ামী লীগ ক্রিমিনাল নাকি সাধারণ মানুষ ভিকটিম হচ্ছে এসব আমরা জানাবো। তো সে অবধি ভিডিও দেখতে থাকুন। রাজনৈতিক শাখা বাংলাদেশ আর্মির যে রাজনৈতিক শাখা এনসিপি তারা আজকে কক্সবাজারে তাদের যে নিয়মিত কর্মসূচি সেটার জন্য গিয়েছিল এবং চকরিয়াতে তাদের একটা সমাবেশ ছিল। সেই সমাবেশে তারা অনেক ধরনের কথা বলেছে। সেই সমাবেশে একজন নেতা, এনসিপির একজন নেতা, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, বালপাকনা পাটোয়ারি তাকে সবাই বলে, ডারবি নাসির একটা বাজে মন্তব্য করেছে, যেটা শোনার পর অনেক কিছু হয়ে গেছে। আগে মন্তব্যটা আপনারা শুনে নেন। এখন শুনছি কক্সবাজারে নব্য গঠফাদার শিলং থেকে এসেছে, কেয়ার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ। এই যে চাঁদাবাজ শিলং থেকে এসেছে, সংস্কার বুঝে না, অনেক কথা বলেছে, এটাকে জানেন আপনারা? এটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী, যিনি দীর্ঘদিন শিলংয়ে ছিলেন। তাকেই বুঝিয়েছে তিনি নাকি বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন, ঘের দখল করতেছেন, ওইটা করতেছেন, সেটা করতেছেন। আমার কথা হচ্ছে গোপালগঞ্জ যেমন বঙ্গবন্ধুর জন্মস্থান ছিল, ঠিক তেমনটাই কক্সবাজারের যে অঞ্চলে গিয়ে এই জাতীয় নাগরিক পার্টি বক্তব্য দিয়েছে সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে, ওইটা সালাউদ্দিন চৌধুরীর জন্মস্থান এবং ওইখানে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক নেতা। তিনি ওইখানে রাজনীতি করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি যখন বাংলাদেশ সরকারের বিএনপি শাসিত সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন তখন এই তথাকথিত বালপাকনা এনসিপির নেতাকর্মী যারা তাকে চাঁদাবাজ বলতেছে, তার বিরুদ্ধে স্লোগান দিতেছে, তাদের জন্ম বাংলাদেশের রাজনীতিতে হয় নাই। এই যে ডারবি নাসির এই ধরনের কথা বলার পর আবার নাহিদ ইসলাম গদা নাহিদ সেও মন্তব্য করেছে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না, এটাও চকরিয়াতে বসে মন্তব্য করেছে। ঠিক যে মুহূর্তে ঢাকায় জামাত ইসলাম তাদের জান্নাতের টিকিট বিক্রি করতেছে সরোয়ার্দী উদ্যানে এবং সেখানে সার্জিস টুকাইকে রেখে বাকিটা চলে গেছে চকরিয়ার উদ্দেশ্যে তাদের পথসভা কর্মসূচি বা পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে। কিন্তু বাজ সেরেছে যখন সালাউদ্দিন আহমেদের নির্বাচনী আসনে গিয়ে যখন তাকে চাঁদাবাজ বলেছে, তাকে গডফাদার বলেছে, তাকে ডাকাত বলেছে, তাকে বিভিন্ন কথা বলেছে, তিনি শিলং থেকে এসে বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন, এই ধরনের কথা বলার পর কক্সবাজারবাসী আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি, ঠিক যেমনটা গোপালগঞ্জবাসীও করতে পারেনি। তারা এনসিপির এই টুকাইদেরকে বেধড়ক পিটিয়েছে। গত কয়েকদিনের ব্যবধানে যখন একটা দল যাদের কোনো নিবন্ধন নাই, যাদের কোনো ম্যান্ডেট নাই, যাদের কোনো মূলনীতি নাই, যাদের কোনো গঠনতন্ত্র নাই, যাদের কোনো উদ্দেশ্য লক্ষ্য আমরা জানি না, শুধু সংস্কারের মূলা ঝোলানো হচ্ছে, এই দল 7 দিনের ব্যবধানে দুইটা স্থানে এরকম বেধড়ক কেলানির শিকার হলো, এরকম বেধড়ক গণধুলাই খেলো। এই দল নাকি আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে। তারা নাকি জনগণের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে সংসদ নির্বাচন জয়ী হয়ে সংসদে প্রবেশ করবে। ইন্টারন্যাশনাল ক্রাইম ফাউন্ডেশনের একটি সংগঠন গোপালগঞ্জের এই ঘটনা নিয়ে কিন্তু সেনাবাহিনীর দিকে অভিযোগ তুলেছে এবং যার জন্য কিন্তু জাতিসংঘের মহাসচিবের কাছে অর্থাৎ অ্যান্টোনিও গুটেরেসের কাছে কিন্তু ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং পাঠিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ফাউন্ডেশনের একটি সংগঠন। সেক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনী যে জনতার উপর গুলি বর্ষণ করেছে তার জন্য তাদেরকে শান্তি বাহিনী থেকে যেন বহিষ্কার করা হয়, এই রকম আবেদন কিন্তু করা হয়েছে এবং বলা হচ্ছে যে এতেই কিন্তু দ্রুত ভীত হয়ে তথ্য লোপাট করার জন্য এই যে মৃতদেহগুলোকে, যাদের মধ্যে সেনাবাহিনীর অস্ত্রের বুলেট রয়েছে, যাতে পরবর্তী কোনো সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এবং
জাতিসংঘ এগুলোকে তদন্ত না করতে পারে, সুতরাং তড়িঘড়ি তাদেরকে কবর দেওয়া হয়েছে, মৃতদেহগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং বলা হচ্ছে জাতিসংঘে একাধিক দেশ কিন্তু ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, এবং তারা, আপনারা জানেন যে পূর্বে এক ভিডিওতে বলা হয়েছে যে সেখানে কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি, যে প্রস্তাব আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু জাতিসংঘ থেকে যে সমস্ত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল তার অধিকটাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে, এবং জাতিসংঘের এই ভুল বদল অনুভব করেই কিন্তু ইউনূস সম্ভবত নির্বাচনের ঘোষণা দিয়েছেন। জাতিসংঘকে আর ধরে রাখতে পারছেন অন্তর্বর্তী সরকার। ইভেন ভলকার তুর্ক, যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের অন্যতম বন্ধু বলে পরিচিত, তিনিও কিন্তু সুর বদল করতে শুরু করে দিয়েছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তিনিও বলছেন যে আমরা উদ্বিগ্ন, জাতিসংঘ উদ্বিগ্ন, অর্থাৎ জাতিসংঘ কিন্তু ভুল বদল করতে শুরু করে দিয়েছে, যেটা কিন্তু অনুভব করতে পারছেন মোহাম্মদ ইউনূস। আর এর জন্য কিন্তু ইউনূসের সাগরেদরা ভালোভাবেই বুঝতে পেরেছেন যে বৈশ্বিক শক্তি কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছেন। তার জন্যই তারা নিজেদের রাগ পোষাতে গোপালগঞ্জের এই সাধারণ নাগরিকদের উপর, যারা বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত, তাদের ওপর হামলা চালায়। গতকালকে শুক্রবারে জুমার নামাজের পরে রাজধানী ঢাকায় তুমি কে আমি কে জঙ্গি স্লোগানে মুখরিত হতে দেখা গেছে। আপনারা ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিও দেখেছেন। তারপরেও আমরা আলোচনার খাতিরে একটু দেখে আসি কিভাবে স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক, আমরা দেখলাম তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি স্লোগান। এর আগে জুলাই 2024 থেকে বাংলাদেশে একটি স্লোগান চালু হতে দেখেছি যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। সেটি 2024 বছরব্যাপী এবং 2025-এর জুলাই এসেও সেই স্লোগানটাও কথায় কথায় চলছে। আজকে জঙ্গি জঙ্গি, আসলে এটা কেন, এই স্লোগানটা কেন দিচ্ছে? স্লোগানটা কি আসলে বাংলাদেশে কি কখনো কোনো জঙ্গিবাদ ছিল না, জঙ্গি ছিল না, এই জন্য এটিকে প্রুভ করতে বা বোঝাতে? ইতিমধ্যে সরকারের তরফে বলা হচ্ছে যে বাংলাদেশে আসলে কোনো জঙ্গি ছিল না, জঙ্গিবাদ ছিল না। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কয়েকজন পুলিশ কর্মকর্তাও বলেছেন, এমনকি 2016 সালে যে জঙ্গি হামলা হয়েছিল হলি আর্টিজানে, সেই হলি আর্টিজান জঙ্গি হামলাটিও নাকি সাজানো নাটক। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর মানুষও মারা গেছে, পুলিশের লোকও মারা গেছে, বিদেশি মারা গেছে, দেশি মারা গেছে, সেগুলোও নাকি সাজানো নাটক। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে এখনকার প্রেক্ষাপটে যে বাংলাদেশে কখনো কোনো জঙ্গি ছিল না, এই বিষয়টা প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা চলছে। এবং এখন বর্তমানে কোনো জঙ্গি নেই। এই স্লোগানগুলো কি জঙ্গি নেই, জঙ্গি একটি নাটক, সেটিকে প্রহসন করে দেওয়া, নাকি বাংলাদেশ একটি যে জঙ্গি রাষ্ট্র এবং জঙ্গি রাষ্ট্রের দিকে ধীরে ধীরে আরো বেশি করে ধাবিত হচ্ছে, সেটি প্রতিষ্ঠিত করা? কোনটা? যদি হয় যে জঙ্গি নেই, জঙ্গি ছিল না কখনো, এটির সাথে আসলে একমত হওয়া যায় না। আবার জঙ্গি আছে বা জঙ্গি এখন নেই, এটির সাথেও একমত হওয়া যায় না। আজকে প্রকাশ্যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, প্রকাশ্যে স্লোগান দেওয়া হচ্ছে যে বাংলাদেশে জঙ্গি নেই, জঙ্গি তুমি কি আমি কে জঙ্গি জঙ্গি প্রহসনমূলকভাবে। এগুলোকে আসলে জঙ্গিবাদকে ছাই চাপা দেওয়ার জন্য, নাকি বাংলাদেশ নতুন করে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইছে, স্বঘোষিত জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইছে? যদি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়, কিংবা যেভাবেই হোক তুমি কে আমি কে জঙ্গি স্লোগান, এই স্লোগানগুলো শুধু কিন্তু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, দেশের বাইরেও বিশ্বব্যাপী এই স্লোগানগুলো ছড়িয়ে পড়ছে। এতে করে বাংলাদেশের উপরে বিরূপ প্রভাব পড়তে পারে। যারা, যদি কেউ জঙ্গি পৃষ্ঠপোষকতায় বা পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে কিংবা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করে, যেটি হোক না কেন, কিংবা প্রহসনমূলকভাবে স্লোগান দেয় যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কিংবা তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি, যে আমরা আসলে জঙ্গি না, আমাদেরকে জঙ্গি বলা হতো অতীতে, এই জন্যই আমরা রাগ করে ক্ষোভ থেকে ক্ষুব্ধতা থেকে স্লোগান দিচ্ছি, যেটি হোক না কেন, এটি বাংলাদেশের জন্য শোককর হবে না। আপনারা জানেন যে কদিন আগে, খুব বেশি দিন নয়, গত মে মাসে আমাদের একদম নিকট প্রতিবেশী একটি দেশ ভারত, পাকিস্তানে জঙ্গিবাদ দমন করতে ভারত গেছে। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভারত গুড়িয়ে দিয়েছে। পাকিস্তান জঙ্গি পৃষ্ঠপোষকতা করে রাষ্ট্রীয়ভাবে, সেই জঙ্গিবাদ দমনে ভারত পাকিস্তানে হামলা করেছে। আপনারা জানেন যে পহেলগাঁও, কাশ্মীরের পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে, পহেলগাঁওয়ে একটি জঙ্গি হামলা হয়েছিল এমন অভিযোগে অভিযুক্ত করে পাকিস্তানকে ভারত সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তানে। আজকে যদি বাংলাদেশ যদি সত্যিকার অর্থে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে এখানে, কিংবা পাকিস্তানের মতোই যদি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা করে কিংবা প্রতিষ্ঠা করে, ভারত পাকিস্তানকে ছেড়ে দেয়নি, বাংলাদেশকে কে ছেড়ে দেবে? কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে বড় বর্ডার কান্ট্রি। সেই বাংলাদেশকে কি ভারত ছেড়ে দেবে? কিছুতেই ছাড়বে না।
পাকিস্তান মোটামুটি সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক না হোক, অন্ততপক্ষে সামরিক দিক দিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র। বিশ্বের 10টা শীর্ষ সামরিক শক্তির একটা দেশ হচ্ছে পাকিস্তান। বাংলাদেশের যেখানে কোনো অবস্থানই নেই, বাংলাদেশ 35-37-এর মধ্যে অবস্থান। তো কাজেই বাংলাদেশকে কিন্তু ছেড়ে কথা বলবে না। এই যে জঙ্গিবাদ যদি প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশকে, তাহলে কারো কাছে বাধা পাবার আগে সর্বাগ্রে কিন্তু বাংলাদেশ ভারতের কাছে বাধা পাবে। বাংলাদেশে ইতিমধ্যে ভারত বিরোধী চর্চা খুব জোরালোভাবে চালু আছে। এই চর্চাগুলোকে আরো বেশি তুষছিটাচ্ছে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি স্লোগান। এসব বাংলাদেশের জন্য, বাংলাদেশের আগামীর জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা অশ্লীল সংকেত। সেটাই বলছে ভারত যদি আজকে হঠাৎ করে জঙ্গিবাদ দমনের ধোঁয়া তুলে বাংলাদেশে আক্রমণ করে, তাহলে বাংলাদেশের কি হবে? পাকিস্তান তো পাল্টাপাল্টি, মানে সমানে সমানে ভারতের অবস্থান যদি হয় 4 নম্বর, পাকিস্তানের অবস্থান সামরিক শক্তিতে যদি 10 নম্বর হয়, দুটোই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, তারা সেয়ানে লড়াই করতে পারে। কিন্তু বাংলাদেশ কি করবে? বাংলাদেশ কি পারবে সেই জায়গাগুলোতে? আসলে বাংলাদেশ সার্বিকভাবে যদি বলি যে এই যে তুমি কে আমি কে, জঙ্গি বা জঙ্গি ছিল না, জঙ্গি নেই, জঙ্গি নাটক করা হয়েছে, এগুলো কিন্তু বিশ্ব বিশ্বাস করে না, ভারতও বিশ্বাস করে না। এগুলো যত উত্থান হবে, যত পৃষ্ঠপোষকতা দেওয়া হবে, সেগুলোর জন্য বাংলাদেশকে কিন্তু মাসুল দিতে হবে। অভ্যন্তরীণভাবে আমরা নানাভাবে মাসুল দিচ্ছি, এই জঙ্গি উত্থানে আমাদের কিন্তু মাসুল দিতে হবে। আমরা মনে হয় ধীরে ধীরে সেদিকেই যাচ্ছি, যেটা বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে ভয়ঙ্কর সময় আরো ডেকে আনছে। চারিদিকে বাংলাদেশ এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর সময়ের মধ্যে নতুন আপদ তুমি কে আমি কে জঙ্গি এরকম ঢাকার রাস্তায় প্রকাশ্যে